হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুসন্ধানী পাঠ এই বই থেকে অধ্যায় 2 অর্থাৎ অণু এবং পরমাণু গঠন এই চ্যাপ্টারটি পড়াবো। এই চ্যাপ্টারের মধ্যে প্রথমে দেখে নিয়েছি কি কি আছে। পরমাণু ও অণু, মৌলিক পদার্থ, তারপর শিখবো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, পরমাণু, ইলেকট্রন বিন্যাস, নিউক্লিয়াস, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ, তারপর হচ্ছে কঠিন, তরল ও গ্যাস। তোমার বইয়ের 14 পেজের মধ্যে পরমাণু এই পদার্থ, মৌলিক পদার্থ এই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো দেখো, আমাদের চারপাশে যা কিছু আছে, অর্থাৎ তুমি খালি চোখে যা কিছু দেখতে পাচ্ছ আমাদের আশেপাশে সবই কিন্তু পদার্থ। আমরা কিন্তু ছোটোকালে শিখেছি পদার্থ 3 প্রকার: কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ। এবং এই সবগুলো পদার্থই কিন্তু অণু এবং পরমাণু দিয়ে গঠিত। তো দেখো, পরমাণু কথাটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো পরম প্লাস হচ্ছে অণু, যে এটা হচ্ছে। দেখো, আমাদের চারপাশে আমরা যত ধরনের বস্তু দেখি, যেমন ধরো সমুদ্র, মাটি, ঘরবাড়ি, মানুষজন, এক কথায় সব কিছু, এই সব কিছুই কিন্তু হচ্ছে পদার্থ দিয়ে গঠিত। মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যেগুলোকে আর ভাঙা যায় না, মৌলিক। তো দেখো, এই 118টি মৌলিক পদার্থ দিয়েই ধরো যে আমাদের এই মহাবিশ্বের অর্থাৎ আমাদের পৃথিবীর সব কিছু বলতে একদম প্রত্যেকটা জিনিসই এই 118টি উপাদান নিয়ে গঠিত। অর্থাৎ তুমি যদি যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে তাকে জুম করতে থাকো, একসময় তুমি একটা নির্দিষ্ট পদার্থ পাবে। অর্থাৎ এই 118টি পদার্থের সমন্বয়ে কিন্তু এই পৃথিবীতে সব কিছু গঠিত। তোমার যে পরবর্তী ক্লাস, সেখানে কিন্তু তোমার পর্যায় সারণী রয়েছে, বা তুমি গুগলে সার্চ করলে পাবে পর্যায় সারণী। সেখানে প্রথম 10টা মুখস্থ রাখতে পারো। তার মধ্যে তোমার বইয়ের মধ্যে কিছু নাম রয়েছে। 1 নম্বরে রয়েছে যে হাইড্রোজেন। তোমার বইয়ের মধ্যে এরকমভাবে কিন্তু নাম দিয়েছে যে হাইড্রোজেন, অক্সিজেন, আয়রন, গোল্ড, কার্বন। তো তুমি পারমাণবিক সংখ্যা অনুযায়ী কিন্তু সেগুলোকে মুখস্থ করতে পারবে। তো দেখো, এগুলো হচ্ছে যে পারমাণবিক ভর অনুসারে এই মৌলগুলোর নাম: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তো হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর হিলিয়ামের এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, আর বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। এখন পারমাণবিক সংখ্যা কি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বই যে সকল নাম দিয়েছে, যেমন হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, এটা স্বাভাবিক তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। তারপর হচ্ছে অক্সিজেন। আমরা কিন্তু জানি যে মানুষ অক্সিজেন গ্রহণ করে এবং উদ্ভিদ সেই অক্সিজেন কিন্তু ত্যাগ করে। এবং লোহা বা আয়রন আরেকটা ধাতু, পর্যায় সারণী, অর্থাৎ এগুলো কিন্তু 118টা মৌলের মধ্যে রয়েছে। তো এই 118টা মৌলের মধ্যে কিন্তু দেখো 98টি কিন্তু আমরা প্রকৃতিতে পাই। 98টি মৌল হচ্ছে প্রকৃতিতে বিরাজমান, এবং বাকি যে 20টি মৌল থাকে, এই 20টি ল্যাবরেটরিতে তৈরি। অর্থাৎ এই 20টি মৌলকে আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছি, এবং বাকি 98টি আমরা প্রকৃতিতে পাই। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা সংকেত হচ্ছে Al। এগুলো কিন্তু তোমার সব মাথায় রাখতে হবে যে কোনটা সংকেত কি। Al হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো, আমি যে সকল পদার্থের নাম বললাম, এই প্রত্যেকটা পদার্থই কিন্তু হচ্ছে মৌলিক পদার্থ। অর্থাৎ এই সকল পদার্থকে তুমি আর ভাঙতে পারবে না। অর্থাৎ যত রকমের পদার্থ রয়েছে সব পদার্থই কিন্তু এই মৌলিক যে পদার্থ, এই পদার্থগুলো দিয়ে গঠিত। যেমন ধরো যে আমরা জানি যে হাইড্রোজেনের সংকেত হচ্ছে H, ঠিক আছে। এটা হচ্ছে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সংকেত হচ্ছে H। এবং অক্সিজেনের সংকেত হচ্ছে O। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। সংকেত হচ্ছে H এবং অক্সিজেনের হচ্ছে O, ঠিক আছে। এবং হাইড্রোজেন, অক্সিজেন এটা কিন্তু 118টা মৌলিক পদার্থের মধ্যে পড়ে, এবং এই দুইটা কিন্তু হচ্ছে মৌলিক পদার্থ। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা যখন একসাথে থাকবে তখন কি তৈরি হবে, ধরো যে এই হাইড্রোজেন কিন্তু যেহেতু গ্যাস, তো গ্যাস এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় H2 আকারে থাকবে। অর্থাৎ দুইটা হাইড্রোজেনের পরমাণু, এগুলো হচ্ছে পরমাণু নির্দেশ করছে। আমি যদি সিঙ্গেলভাবে অ্যালুমিনিয়াম, হাইড্রোজেন, ও এভাবে লিখি, তাহলে সেটা বোঝাচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে পরমাণু। তো দেখো, এই হাইড্রোজেনের 2টা পরমাণু এবং অক্সিজেনের একটা পরমাণু মিলে তৈরি হয় হচ্ছে H2O। এই H2O হচ্ছে পানি। তো দেখো, তুমি যদি পানিকে বিশ্লেষণ করো, অর্থাৎ তুমি পানিকে যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করো, তাহলে দেখবে যে পানির অণুর মধ্যে তুমি যে হাইড্রোজেন 2টা বন্ধন পাচ্ছ এবং অক্সিজেনের একটা বন্ধন পাচ্ছ। অর্থাৎ এই 2টা মৌলিক পদার্থ নিয়ে কি তৈরি হলো, পানি বা H2O বলি। এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ। অর্থাৎ যৌগিক কথার অর্থ কি? যৌগিক কথার অর্থ হচ্ছে যে 2টা মৌলিক পদার্থ মিলে যেই পদার্থ বা অণু গঠন করে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যদি এই উদাহরণটা একটু স্পষ্ট করে দেই, যেমন আমরা কিন্তু গোল্ড বা সোনা সেটা কিন্তু দেখেছি। তো যদি তুমি যে বিশুদ্ধ স্বর্ণ, ঠিক আছে, অবশ্যই সেটা বিশুদ্ধ হতে হবে। আমরা জানি স্বর্ণের সাথে কিন্তু আরও খাদ মেশানো হয়, কিন্তু সেটা না, একদম ধরো যে বিশুদ্ধ যে স্বর্ণ, সেই স্বর্ণের মধ্যে
সেই স্বর্ণের মধ্যে তুমি কিন্তু শুধু এই স্বর্ণের উপাদানই পাবে, অর্থাৎ অন্য কোনো কিছু কিন্তু পাবে না। অর্থাৎ এটাকে তুমি যতই ভাঙো তুমি দেখবে যে শুধু তুমি স্বর্ণই পাচ্ছ, অর্থাৎ পিওর গোল্ড। এই গোল্ডের সংকেত হচ্ছে AU। যে বিশুদ্ধ লোহার সংকেত হচ্ছে Fe, আর লোহাকে আমরা ইংলিশে বলি হচ্ছে আয়রন। এই বিশুদ্ধ লোহা বা Fe এটাকে তুমি যদি ভাঙো বা জুম করতে থাকো তাহলে দেখবে যে শুধুমাত্র তুমি Fe পাবে, অর্থাৎ শুধুমাত্র লোহা পাবে এবং অন্য কোনো কিছু পাবে না। কিন্তু আমি যে একটু আগে বলেছি পানির যে সংকেত সেটা হচ্ছে H2O। এটাকে তুমি যদি ভাঙো তুমি কি পাচ্ছ, দেখো পানিকে ভাঙলে কি পাচ্ছি আমরা, পানিকে ভাঙলে 2টি হাইড্রোজেন প্লাস 1টি অক্সিজেন পাচ্ছি, মিলে হচ্ছে পানি। এবং পানি হচ্ছে একটা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থটা আমরা কি বুঝলাম যে মৌলিক প্লাস মৌলিক, এই মৌলিক এবং মৌলিক পদার্থের সমন্বয়ে কি গঠিত হচ্ছে যৌগিক পদার্থ। যে মৌলিক পদার্থগুলোর কথা বলছিলাম, অর্থাৎ অক্সিজেন, হাইড্রোজেন, তারপরে সোনা, রূপা, তারপরে অ্যালুমিনিয়াম, এই সকল মৌলিক পদার্থ কিন্তু তোমার পরমাণু দিয়ে গঠিত। আচ্ছা, একক দিয়ে আমরা কি বুঝি? একক দিয়ে বুঝি যে তোমরা কিন্তু বায়োলজিতে পড়েছো জীবদেহের একক হচ্ছে কোষ, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র সেল বা কোষ দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা দেহ তৈরি বা গঠিত। সেমভাবে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে কিন্তু এই মৌলিক পদার্থগুলো গঠিত, যার কারণে আমরা বলছি মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে এই পরমাণু। পরমাণুর গঠনটা আমরা দেখব। তো দেখো, আমরা যদি এটা দেখি, এই যে এই মাঝখানের যে অংশটা এটাকে আমরা বলছি হচ্ছে নিউক্লিয়াস। এবং দেখো এই যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু এই যে বৃত্তাকার কক্ষপথগুলোতে এই যে ইলেকট্রনগুলো কিন্তু ঘুরছে। এবং দেখো এটা যদি সম্পূর্ণ একটা পরমাণু হয় তাহলে দেখো এই পরমাণুর খুব ক্ষুদ্র বা কম অংশের মধ্যেই কিন্তু এই নিউক্লিয়াসটা রয়েছে এবং বেশিরভাগ অংশেই কিন্তু ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে। এবং এই নিউক্লিয়াসের ভেতরে আবার থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ পরমাণুর মূল কণিকা হচ্ছে 3টি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন কিন্তু নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করছে এবং ইলেকট্রন তাকে কেন্দ্র করে কিন্তু চতুর্দিকে ঘুরছে। এবং দেখো এই প্রোটন কিন্তু হচ্ছে তোমার পজিটিভ কণিকা। এবং এই যে নিউট্রন থেকে তুমি মনে রাখতে পারো এটা নিউট্রাল, অর্থাৎ এটা পজিটিভও না নেগেটিভও না, এটার চার্জ হচ্ছে 0। ইলেকট্রন হচ্ছে তোমার নেগেটিভ কণিকা। তোমরা এটা মনে রাখবে যে পজিটিভ এবং পজিটিভ কিন্তু পরস্পরকে, দেখো এই যে পজিটিভ কিন্তু পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। এই সবগুলো কথা কিন্তু তোমার মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। তো যদি এই জিনিসটা বুঝে থাকো যে পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এখানেও বুঝবে যে নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে, প্রোটন রয়েছে, আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। ওকে, পজিটিভ চার্জ ভেতরে রয়েছে এবং বাহিরে তো ইলেকট্রন রয়েছে এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ভেতরে যে পজিটিভ চার্জ বাহিরের এই নেগেটিভ চার্জকে কিন্তু নিজের দিকে আকর্ষণ করবে এবং এক ধরনের, যেহেতু তারা আকর্ষণ করছে এবং আকর্ষণের কারণে কিন্তু এক ধরনের বল সৃষ্টি হবে। এই বলের কারণে কিন্তু মূলত এই ইলেকট্রনটা কক্ষপথের চারদিকে ঘুরতে পারছে। যেমন ধরো যে আমাদের সৌরজগতের কেন্দ্রে কিন্তু রয়েছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য গ্রহগুলো তাদের নিজ নিজ আবর্তন স্থলে ঘুরছে। তো সেমভাবে কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেও কিন্তু ইলেকট্রনগুলো একইভাবে ঘুরছে। এবং আমাদের পৃথিবী এবং সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, এবং গ্রহগুলো কিন্তু এক ধরনের আকর্ষণ বলের মাধ্যমে ঘুরছে। আবার ধরো যে পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, আমরা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। যে 118টি, তার মানে আমরা কিন্তু বলছি যে 118টি পরমাণু, কারণ এই পরমাণুগুলো দিয়েই কিন্তু মৌলিক পদার্থ হচ্ছে গঠিত।